আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি T20 ইংলিশ ক্লাস, যেটা টপিক হলো ক্লজ আইডেন্টিফিকেশন। তোমরা সবাই আমাকে দোয়ায় রাখবা, তোমাদের দোয়াতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটুকু পাশে থাকার জন্য। সো তোমরা অলরেডি অনেক জায়গায় প্রস্তুতি নিয়েছো এবং অনেক জায়গায় প্রস্তুতি নিতে গিয়ে তোমরা টপিক শেষ করেছো, কিন্তু যেই টপিক তুমি শেষ করেছো সেই টপিকগুলো আসলে পরীক্ষার হলে তুমি সঠিকভাবে আনসার করতে পারো না। ওই টপিক থেকে তুমি দেখেছো প্রশ্ন এসেছে, বাট তুমি আনসার করতে পারো না, অথবা তুমি পড়ে গেছো বাট ওই টপিকটা যে তোমার পড়া টপিক থেকেই আসছে বা তোমার ওই কোয়েশ্চেনটা তুমি পারো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো না। সো এই জন্যই তোমাদেরকে আমি নিয়ে আসছি টোটাল পরীক্ষায় আসার মতো টপ 20 কোয়েশ্চেনস প্র্যাকটিস ক্লাস অন ক্লজ আইডেন্টিফিকেশন। সো আজকে আমরা ক্লজ আইডেন্টিফিকেশন থেকে আমরা টপ 20 কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের জন্য এই টপিক থেকে কিছু বিভ্রান্তিমূলক প্রশ্ন আছে, কনফিউজিং কিছু প্রশ্ন আছে। তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো, আমি শারীরিকভাবে অসুস্থ, সিজন চেঞ্জ হচ্ছে, জ্বর আসে, মানে অলরেডি গায়ে জ্বর। সো তারপরে তোমাদের ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। সো এই জায়গাটা থেকে তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবা, আর শেয়ার করে ডান লিখবা। আমি একটু দেখতে চাই কারা কারা আসলে এই ক্লাসগুলো করতে চাও। তোমাদের অনেকগুলো টপিক, আমি পর্যায়ক্রমে টপিকগুলো হচ্ছে এখানে লাইভে এসে তোমাদের টপ 20 কোয়েশ্চেন্স এগুলো প্র্যাকটিস করিয়ে দিবে, এবং আমি যেভাবে পড়াবো, যেগুলো পড়াবো এর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে। দেখো, এই সময় এসে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই 100% প্র্যাকটিসে নির্ভর করতে হবে, প্র্যাকটিসের উপর জোর দিতে হবে। সো তুমি প্র্যাকটিস করতে গিয়ে দেখো যেগুলো সহজ সেগুলো তুমি খুব সহজে পারছো, বাট যেগুলো কনফিউজিং, যেগুলোতে বিভ্রান্তি আছে সেগুলো নিয়ে তুমি কনফিউশনে পড়েই থাকো। সো তোমাদের মহসিন ভাইয়া আছে তোমার ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেককে এই জায়গা থেকে এই T20 মানে হচ্ছে টপ 20 কোয়েশ্চেন্স প্র্যাকটিস ক্লাস, এই ক্লাসটা আমি ধারাবাহিকভাবে নিব। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমি একটু তোমাদের কমেন্টগুলো জানতে চাই, কে কোথায় থেকে দেখছো, এবং তোমরা যারা ক্লাস করছো তোমরা শেয়ার করেছি কিনা একটু আমি দেখতে চাই, একটু শেয়ার করে দাও। এবং পরীক্ষায় আসার মতো, আমি আবার বলছি, পরীক্ষায় আসার মতো টপ 20 কোয়েশ্চেন্স প্র্যাকটিস ক্লাস অন ক্লজ আইডেন্টিফিকেশন। এবং এই ক্লাসে তোমরা কি জানবে। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে কোনো রুল পড়াবো না। স্বাভাবিকভাবে তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই রুল জানো, প্রত্যেকে কি জানো, রুল জানো। ইয়েস, রুল পড়া তোমার শেষ, কিন্তু পরীক্ষার হলে তুমি হচ্ছে কোশ্চেন চিনো না, কোশ্চেন কি করতে পারো না, ধরতে পারো না। কোশ্চেন ধরা তোমার দ্বারা সম্ভব হয় না, কোশ্চেন ধরলেও তুমি সঠিক উত্তরটা করে আসতে পারো না। ঠিক আছে, সঠিক উত্তরটা করে আসতে পারো না, সঠিক উত্তরটা করতে পারো না। আচ্ছা, সঠিক উত্তর করতে গিয়ে তোমাদের যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমাদের কনফিউশন, মানে হচ্ছে বি দাগাবা নাকি সি দাগাবা। ঠিক আছে, কনফিউশন। সো এইখানে তোমাদের কনফিউশন অনেক থাকে। খেয়াল করে দেখো, তোমরা যারা ইংরেজি শিখেছো, তোমরা যারা ইংরেজি পড়ো, তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা রুল পারো কিন্তু কোশ্চেন দেখলে বুঝতে পারো না, এটা একটা প্রবলেম। নাম্বার টু হচ্ছে সঠিক উত্তর তোমরা দিতে পারো না। সঠিক উত্তর তোমরা যদি দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, তোমাকে কনফিউশন একেবারে দূর করতে হবে। তোমাদের কনফিউশন এখনো আছে। সো আমি যেই টপিকটা তোমাদেরকে পড়াবো আজকে কোনো রুল না, আজকে তোমাদের কোনো রুল পড়াবো না ইনশাআল্লাহ। তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করাবো, কোশ্চেন ধরা শেখাবো, এবং সঠিক উত্তর কিভাবে করবা উইদাউট এনি কনফিউশন। এই চারটা জিনিসকে মাথায় রেখে তোমাদেরকে আমি আজকের ক্লাসে নিয়ে যেতে চাই, এবং আজকে দেখতে চাই সর্বোচ্চ আমি প্রত্যেকটা টপিকের এভাবে প্র্যাকটিস ক্লাস করাবো। আমি আবার বলছি, আমার গায়ে কিন্তু জ্বর আছে, তারপরে ক্লাসটা যেহেতু দিয়েছি আমি ক্লাসটা মিস দিব না ইনশাল্লাহ। এই টপিকগুলো তোমাদেরকে প্র্যাকটিস ওয়াইজ শেষ করে দিব ইনশাল্লাহ। সো সবাই একটু শেয়ার করে দাও, দেখি আজকে কারা কারা শেয়ার করেছে। একজনও পাই নাই কিন্তু, শেয়ার ডান, মিথ্যা বলবা না। টাইম লাইনে বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও। আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। খেয়াল করে দেখো ভাইয়া, আমি তোমাদের বলছি এই ক্লাস থেকে তোমাদের ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, যাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ক্লজ আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। সো অবশ্যই মাথায় রাখতে হবে এই টপিকটাতে যত কনফিউশন আছে, এই কোশ্চেনটা কিভাবে, এই টপিকে কোশ্চেনগুলো কিভাবে তুমি শেষ করবে সেগুলো তোমার জানতে হবে। ওকে, সো আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়। সবাই একটু খেয়াল করে দেখো, আমি আবার বলছি টপ 20 কোশ্চেন্স
টপ 20 কোশ্চেন্স মানে হচ্ছে T20 কোশ্চেন্স, টপ 20 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়াবো। এই কোশ্চেনগুলোর বাইরে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন আসবে না। এবং সেখানে মজার ব্যাপার হচ্ছে কিছু কনফিউজিং প্রশ্ন আছে, যেই কনফিউজিং প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা টপিকেই পাও। দেখো একটা টপিকে কিন্তু তোমার একটা প্রশ্নে কনফিউশন থাকে না, একটা টপিকে তুমি দেখাচ্ছে 10টা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে 2টা 3টার মধ্যে কনফিউশনে থাকো, অথবা তুমি 100টা প্রশ্ন সলভ করছো, এর মধ্যে তুমি দেখবা 5টা বা 6টা তোমার কনফিউশন লাগছে, আর বাকিগুলো তুমি পারছো যদি তুমি পড়ে থাকো। আর যদি তুমি না পড়ে থাকো তাহলে তোমার জন্য খুবই মানে কঠিন একটা বিষয়। সো আমি তোমাদেরকে যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষায় আসার মতো টপ 20 কোশ্চেন্স প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিসগুলো ভালোভাবে শুনতে হবে এবং কোন টাইপের কোশ্চেনগুলো আসবে সেটা তোমাদের জানতে হবে। দেখো আমি যদি তোমাদেরকে বলি ক্লজ থেকে কি ধরনের প্রশ্ন আসে, প্রথমত আমরা জানি ক্লজ আইডেন্টিফিকেশনে আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এটা দিয়ে আসতে পারে। খেয়াল করে দেখো, একটা হচ্ছে এক ধরনের প্রশ্ন আসবে এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এভাবে আসতে পারে। অথবা দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, আমরা জানি অ্যাডভার্ব অনেকগুলো বিষয়ের মধ্যে আছে, যেমন এটা কি টাইম, এটা নাকি কন্ডিশন, ঠিক আছে, এটা কি প্লেস, কি বোঝাচ্ছে, এটা দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে মেইন ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, এরকম প্রশ্ন আসতে পারে। সো কি ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো আমরা প্র্যাকটিস করতেই পারবো ইনশাআল্লাহ, আমাদের কোনো প্রবলেম হবে না। সো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো এই 20টা কোশ্চেন তুমি যদি ভালোভাবে বুঝো তাহলে এই টপিকে আর তোমার বিন্দু মাত্র কনফিউশন থাকবে না। আমি কথা দিচ্ছি বিন্দু মাত্র তোমাদের প্রশ্ন থাকবে না বা কনফিউশন থাকবে না। সো প্রত্যেকে আমি দেখতে চাই প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবা, আমাদের যেই ব্যাচেরই আছো শেয়ার করে দিবা। আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়। আই নো হোয়ার হি লিভস, দ্য আন্ডারলাইন ক্লজ। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি জানি যারা পড়েছো আনসার করতে পারবা। আমি এই পার্টে 20টা কোশ্চেনের মধ্যে খুব ইজি কোশ্চেন রেখেছি, খুব মানে সিম্পল কোশ্চেন রেখেছি, গর্জিয়াস প্রশ্ন রেখেছি, আবার সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রশ্ন রেখেছি, মানে সহজ কঠিন, কঠিনের মধ্যে সহজ অথবা সহজের মধ্যে কঠিন, এরকম তোমাদেরকে এইভাবে কোশ্চেনগুলো রেখেছি। সো আমি চলে যাচ্ছি তোমাদেরকে মেইন আলোচনায় নিয়ে যেতে। আমরা খেয়াল করব আই নো ওয়্যার হি লিভস। দেখো এখানে অপশনগুলো দেখি, অনেকে অপশন দেখে বুঝতে পারবা এখানে ক্লজ আইডেন্টিফিকেশনের প্রশ্ন, কারণ এটা কি নাউন ক্লজ চেয়েছে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ চেয়েছে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ চেয়েছে নাকি প্রিন্সিপাল ক্লজ চেয়েছে, এটা আমাদের অপশনগুলোতে দেওয়া আছে, আমরা বুঝতেই পারবো এটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। খেয়াল করে দেখো ভাই আপুরা, একটু সবাই খেয়াল করে দেখো, আমাদের এখানে বলা আছে আই নো হোয়ার হি লিভস। আমি একটু বেসিক থেকে তোমাদেরকে দেখাই। এই পুরোটা একটা সেন্টেন্স, এই পুরোটা একটা কি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে 2টা ক্লজ আছে। ক্লজ মানে কি বাক্যাংশ, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য আর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। এই পুরোটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে 2টা ক্লজ আছে। ক্লজ কিভাবে হয়, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লজ হয়, তার মানে আই নো এটা একটা ক্লজ। আবার দেখো হি লিভস এটা একটা ক্লজ, দ্যাট মিন্স 2টা ক্লজ আছে। 2টা ক্লজ থাকলে মনে রাখবা যেটার সাথে কিছু নাই, মানে দ্যাট, সো দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, অ্যাজ, যত কিছু থাকুক এগুলো না থাকলে এটা প্রিন্সিপাল ক্লজ। আর যদি দেখো ডব্লিউএস ওয়ার্ড, হোয়ার, হুইচ, হু, হুম এগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করে দেখো বেসিকটা ছিল এরকম, সেন্টেন্সের বাচ্চার নাম হচ্ছে ক্লজ, সেন্টেন্সের বাচ্চার নাম কি ক্লজ। আর এই ক্লজের 3টা বাচ্চা, একটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ, এই 3টা ক্লজের প্রকারভেদ 3টা। এখন প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবা, যার সাথে কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকবে না, দ্যাট থাকবে না, সিন্স থাকবে না, এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের আগে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, দ্যাট থাকবে, বিকজ থাকবে, আমাদের সিন্স থাকবে, অ্যাজ থাকবে, সো দ্যাট থাকবে, এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেটিং ক্লজ এই ব্যাটার সাথে কে কে থাকবে জানো, এন্ড, বাট, অর, ইয়েট। কিন্তু তোমাদের প্রশ্ন আসে এই যে সাবঅর্ডিনেট ক্লজের যে প্রকারভেদগুলো আছে, সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3টা ক্লজের কোন ক্লজটা
এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আসো ভাই আপুরা একটু খেয়াল করে দিই, এখানে এটা কোন ক্লজ হবে। মনে রাখবা আই নো, এরপরে এই নোটা হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্বের পরে অবজেক্ট বসে, ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে। তার মানে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, অবজেক্ট হিসেবে কি বসে, নাউন ক্লজ বসে। তাহলে মনে রাখবা, সবাই একটু মনে রাখবা, আমি আবার বলছি এই রুল তোমরা সবাই পড়ছো, আমি রুলগুলো বিস্তারিত আলোচনা করব না, জাস্ট হচ্ছে তোমাদের মনে রাখার জন্য বলছি। সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, প্রেপোজিশনের পর নাউন ক্লজ বসে, মনে রাখবা। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রেপোজিশন পর, প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, এরপরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই পড়ে আসছি, রুলগুলো পড়ে আসছি। এখন কথা হচ্ছে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হিসেবে কে বসেছে, নাউন ক্লজ বসেছে। এখন আমরা এইটাকে কোন ক্লজ বলবো, আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাট এই ওয়্যার হি লিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে কোথাও কি অপশন আছে সাবঅর্ডিনেট ক্লজ, না। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অবশ্যই এটা কি হবে, নাউন ক্লজ হবে, কারণ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসছে, নাউন ক্লজ বসে। সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, ভার্বের পরে বসছে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। সো আমার বিশ্বাস সবাই অ্যান্সার করতে পেরেছো, অ্যান্সার নাউন ক্লজ। এখন আসো, যদি এটা বুঝে থাকো তাহলে 100% এটা অনেকে ভুল করবা। এটা এবার করো, আই শ্যাল গো হোয়ার লিভস, এবার সবাই অ্যান্সার করো। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা অ্যান্সার করো, এটা তো অনেকে ভুল করবা। দ্রুত দ্রুত, ওকে, ইয়েস, ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছ, কেউ সঠিক দিচ্ছ, কেউ ভুল দিচ্ছ। এখন আসো যে ভাইয়া আগের কোয়েশ্চেনটা ছিল কি, দেখো আই নো হোয়ার হি লিভস, আবার এই কোয়েশ্চেনটা দেখো আই শ্যাল গো হোয়ার হি লিভস। হাই হাই, কাহিনী তো সেম কিন্তু উত্তর ভিন্ন, সেম সেম বাট ডিফারেন্ট। দেখো হোয়ার হি লিভ ছিল, আবার এইখানেও কি হোয়ার হি লিভস, সেম সেম বাট কি ডিফারেন্ট। হ্যাঁ, এটা অনেকে নাউন ক্লজ দিবা, কিন্তু এটা নাউন ক্লজ হবে না। আই শ্যাল গো, আমি কোথায় যাব, আই শ্যাল গো আমি যাব কোথায়, এটা অ্যাডভার্ব বুঝাইছে। আর এখানে দেখো আই নো হোয়ার হি লিভস, আই নো আমি জানি ড্যাশ, কি জানি, আমি কি জানি, আমি জানি কি জানি, হোয়ার হি লিভস, এখানে আমাদের কি আসছে। তো বাংলা পড়ে লাভ নাই, তোমরা যে কাজটা করবা তোমাদেরকে টেকনিকটা বলে দেই, সেটা হচ্ছে এরকম অবস্থান যদি দেখো যে ভার্বের পরে অবজেক্ট হিসাবে, এটা কি অবজেক্ট তাই না, অবজেক্ট হিসেবে কি নাউন ক্লজ বসাবা নাকি অ্যাডভার্ব ক্লজ বসাবা, আসো কনফিউশনটা ক্লিয়ার করে দেই। দেখো এইখানে তোমরা যখন দেখবা ভার্বের পরে বসছে এবং অবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা অবশ্যই হয় নাউন ক্লজ নাহলে কি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন কোন ক্লজটা তুমি এখানে দাগাবা, মনে রাখবা এটা টেকনিক হচ্ছে এই ভার্বের পরে যে অংশটুকু আছে ইট দ্বারা রিপ্লেস করবা। আই শ্যাল গো ইট হইলো, আই শ্যাল গো ইট, এটা কি মিলে বলো তো ভাই, ইট দ্বারা রিপ্লেস করলে কি মিলে, আই শ্যাল গো ইট মিলবে না। বাট তুমি যদি বলো আই নো ইট, আই নো এই পুরোটাকে বাদ দিয়ে তুমি লিখলা ইট, রিপ্লেস করে দিলা, আই নো ইট, মিলে কিনা, মিলে। আর এই কোশ্চেনে দেখো, দ্বিতীয় কোশ্চেনে তোমাদের কনফিউশন যে ভাইয়া কখন নাউন ক্লজ কখন অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো আই শ্যাল গো ইট, এটা কি মিললো, এটা মিলে না, আই শ্যাল গো ইট, ওকে, দ্যাট মিন্স যেটা মিলবে না সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যেটা মিলবে সেটা হবে কি নাউন ক্লজ। তার মানে এই অ্যান্সারটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝাইতে পারছি ভাই? ওকে, সবাই ক্লিয়ার? আশা করি প্রত্যেকে এই দুইটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে। তার মানে এরকম চেহারা দেখো, সেম সেম বাট ডিফারেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়ার হি লিভস, ওই আগেরটা তো হোয়ার হি লিভস আছে, আগেরটার ভার্ব ছিল নো, এবার নো এর পরে ইট বসাইলে আগেরটা মিলে যায়, এই জন্য হবে নাউন ক্লজ। আর এইখানে দেখো শ্যাল গো, এটা হচ্ছে কি আমাদের ভার্ব, এই ভার্বের পরে যে জায়গাটা আছে এটা যদি বসাও ইট দ্বারা রিপ্লেস করা যায় না, ইট দ্বারা রিপ্লেস না করা গেলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝাতে পারছি? ওকে, সো আমার মনে হয় যে এই জায়গাটা সবাই ক্লিয়ার। এখন আসো পরবর্তী কোশ্চেন, শো দ্য ক্লজ
অফ দ্য আন্ডারলাইন সেন্টেন্স অথবা আন্ডারলাইন ক্লজ ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক। এই কোশ্চেনটা একটু ভিন্ন আসছে। দেখো এখানে বলে নাই এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমাদেরকে শিখাচ্ছি যে টপ 20 কোশ্চেনস ফ্রম ক্লজ আইডেন্টিফিকেশন, তোমাদের কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। দেখো প্রথম দুইটা প্রশ্ন তোমাদেরকে সলভ করিয়েছি, দুইটা কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, যেখানে ছিল এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা জানার জন্য। আর এইখানে তোমাদের কাছ থেকে যেটা জানাচ্ছি, যেটা শেখাচ্ছি সেটা হলো ভাইয়া এই যে ক্লজটা বুঝাচ্ছে এটা আসলে কি বুঝাচ্ছে, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বুঝাচ্ছে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বুঝাচ্ছে না অ্যাডভার্বিয়াল ক্লজ রিজন বুঝাচ্ছে নাকি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ নাউন বুঝাচ্ছে। আচ্ছা সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে দেখো এখানে খেয়াল করে দেখো প্লেস মানে জায়গা বুঝাবে। তাহলে বলেছে ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, যে তুমি যেতে পারো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে পছন্দ করো। অবশ্যই এখানে কি বুঝাইছে, হোয়ার এভার ইউ লাইক, এটা দ্বারা কি বুঝাচ্ছে, স্থান বুঝাচ্ছে। আর যেহেতু স্থান বুঝাচ্ছে রিজন হবে না, আমাদের টাইম হবে না, আমাদের নাউন হবে না, অ্যান্সার হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। তো এই ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। এবং এটা দেখো সিইউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এবং ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, মানে গুচ্ছ বলো চবি বলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। ওকে এবার আসো তোমাদেরকে তিনটা প্রশ্ন, কারো কোনো কনফিউশন আছে? আসো সামনে আরো কঠিন আসতেছে, ঠিক আছে, সামনে আরো দিন আসতেছে কঠিন, এটাও মোটামুটি পারবা আশা করি। হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই অংশটুকু কোন ক্লজে পড়েছে, এটা কি নাউন ক্লজ নাকি মেইন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। স্বাভাবিকভাবে এটা মেইন ক্লজ হবে না, মানে প্রিন্সিপাল ক্লজ হবে না। মেইন ক্লজ মানে কি প্রিন্সিপাল ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ কেন হবে না, কারণ এর সাথে ডব্লিউএস ওয়ার্ড আছে। তোমাদের বলছিলাম যদি দুইটা ক্লজ থাকে, যেই ক্লজের সাথে আমরা ডব্লিউএস ওয়ার্ড দেখবো সেটা কিন্তু মেইন ক্লজ না, সেটা অবশ্যই কি সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো আমরা এখানে মেইন ক্লজ হবে না, এটা বাদ দিলাম। এবার তিনটা ক্লজের মধ্যে কোনটা, দেখো ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব। আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে ভাই, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে নাউন বসে, দ্যাট মিন্স নাউন ক্লজ হবে। তাহলে হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই অ্যান্সার কি হবে, নাউন ক্লজ হবে। অবশ্যই অ্যান্সার কি হবে, নাউন ক্লজ হবে। ওকে ভাইয়া কালকে বিইউপিতে এমন কনফিউশন ছিল, খেয়াল করে দেখো তোমাদের কিন্তু, তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দিছো তোমরা কিন্তু রিয়েলাইজ করতে পারছো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে তোমাদের কোন জায়গায় প্রবলেম। দেখো তোমরা অনেকে অনেক পড়াশোনা করেছো কিন্তু পরীক্ষার হলে কি পারো নাই। যেমন বিইউপিতে একটা প্রশ্ন আসছে, বিফোর ইউ বাই আ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইসেস। বিইউপিতে এটা কোন, এফ এ ডাবল এস। গতকাল একটা প্রশ্ন আসছে বিইউপিতে এফ এ ডাবল এস এ, তোমরা অনেকে এটা মানে দিতে পারছো আবার অনেকে পারো নাই। সো খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে বিইউপিতে আমি বলেছিলাম এই কয়েকটা টপিক পড়ে যাও, এই কয়েকটা জিনিস পড়ে যাও, ইনশাল্লাহ এর মধ্যে আসবে। এবং টেক্সট বুকের ব্যাপারে অনেকবার বলছি, এই মাদার ইন মেনভেল এগুলো অনেকবার আসছে ভাই। এই যে বিইউপির প্রশ্নটা আমার কাছে আছে সামনে। তো যাই হোক তোমাদেরকে বলছি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্স দিয়ে শুনবা। তাহলে এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। আমাদের অ্যান্সারটা কি হবে, নাউন ক্লজ হবে। ওকে সো এই যে অলরেডি তোমাদের চারটা কোশ্চেন গেল, চারটা কোশ্চেন মোটামুটি সহজই মনে হচ্ছে তোমাদের কাছে। এবার আসো এই কোশ্চেনটা আছো, আমরা খেয়াল করি। ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। You cannot guess what type of person he is। তার মানে আমরা খেয়াল করি এই জায়গাটা দেখো, you cannot guess, আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, ভার্বের পরে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে কে বসবে, নাউন ক্লজ বসবে। সো মজার ব্যাপার, এটা আসলে কোনো প্রবলেম না, কারণ এইখানে অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ? হ্যাঁ ভাইয়া। হোয়াট টাইম, হাউ মাস, হোয়াট টাইপ, এগুলো পুরোটা একটা সাবজেক্ট হিসেবে বা আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে ধরতে পারি। হাউ মাস, হোয়াট টাইম, হোয়াট টাইপ,
ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে কে বসে ভাইয়া? অবজেক্ট হিসেবে অবশ্যই কি হবে? নাউন ক্লজ হবে। সো এই 5টা কোশ্চেন আশা করি তোমাদের প্রবলেম নেই, আমি আস্তে আস্তে আরো কঠিনে নিয়ে যাচ্ছি। এবার আসো, এক সিস্টেম শিখবা, একটা সিস্টেম শিখিয়ে দিব, ইনশাল্লাহ সবকিছু পারবা তোমরা। আসো খেয়াল করো, এটা অবশ্যই তোমরা জানো, এতক্ষণ যেগুলো দেখছো, এতক্ষণ তোমরা যে প্রশ্নগুলো দেখেছো, ওই প্রশ্নগুলোতে কি ছিল দেখছো? ওই প্রশ্নতে কি ছিল? সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এরপরে ক্লজ ছিল। প্রথম যে 5টা কোশ্চেন তোমরা দেখলা, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এরপরে ক্লজ ছিল, অথবা আগে ক্লজ দিয়েছে, এরপরে ভার্ব দিয়েছে ইজ ইম্পর্টেন্ট, এরকম একটা প্রশ্ন ছিল না? খেয়াল করে দেখো, ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমার কোশ্চেন ধরতে হবে, অনেকে কোশ্চেনই ধরতে পারে না। খেয়াল করে দেখো যে আমরা যে প্রথম 5টা কোশ্চেন সলভ করলাম, ওইখানে সাবজেক্ট ভার্ব ছিল, এরপর একটা ক্লজ ছিল, এরপর দেখো আবার এরকম ছিল, একটা ক্লজ আগে ছিল, এরপরে ভার্ব ছিল, ভার্বের সাবজেক্ট হিসেবে ওই ক্লজটা নাউন ক্লজ বসিয়ে দিয়েছো। আবার দেখো ভার্বের অবজেক্ট হিসেবে ওই ক্লজটা নাউন অথবা কি অ্যাডভার্বিয়াল, যেহেতু হয় আর কোথায়, তো সেক্ষেত্রে তোমার কনফিউশন তৈরি হয়েছে, তখন ইট দ্বারা রিপ্লেস করে দিবা। তার মানে ইট দ্বারা রিপ্লেস করলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবা, যদি রিপ্লেস করা যায় নাউন ক্লজ, না করলে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই 5টা কোশ্চেন তুমি এই স্ট্রাকচারে পেয়েছো, কিন্তু এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনের স্ট্রাকচারটা কি? এই কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এরপরে নাউন, এরপরে কি নাউন বা প্রোনাউন। দেখো এই যে নাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে কি আছে? নাউন বা প্রোনাউন। তার মানে তোমাকে কোশ্চেনে হিট করতে হবে, তোমার বুঝতে হবে যে আসলে এটা কোন টাইপের কোশ্চেন। তোমরা অনেকেই বুঝতে পারো না, অনেকে ধরতেই পারো না, ধরার জন্য আমার এই কথাগুলো ইম্পর্টেন্ট। T20 ক্লাসে তুমি 100% শিওর থাকো, তোমার যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। অনেক ইট ইজ এ মিস্ট্রি, এখানে অনেকে আছো এই কোশ্চেনটা নিয়ে অনেক কনফিউশন, ইট ইজ এ মিস্ট্রি, একটু পরে বুঝাবো। অনেক জায়গায় পড়েছো, অনেক জায়গায় সলভ করেছো, কিন্তু উত্তর পাও নাই, এক এক জায়গায় এক এক অ্যান্সার। বাট যত কনফিউজিং প্রশ্ন আসে আমি সামনের সময়গুলোতে আজকের ক্লাসে সব ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ, আজকের ক্লাসে সব ক্লিয়ার করে দিব, জাস্ট বিশ্বাস রাখো। তো খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো এখানে কি আছে। এতক্ষণ যেগুলো পড়লাম নাউন আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা বুঝতে পারলাম। এবার আসো, এটা হচ্ছে ভাইয়া, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিভাবে বুঝবা যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে? তার মানে যেই ক্লজের আগে হুইচ আই ওয়ান্টেড, যেই ক্লজের আগে কি থাকে? নাউন বা প্রোনাউন থাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো, দিস ইজ দ্য পেন, পেন হুইচ আই ওয়ান্টেড, যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য পেন, যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য পেন, যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য পেন, যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য কি বুঝাবো? আসো, দিস ইজ দ্য, ধরো দিস ইজ দ্য অ্যাডাপ্টার হুইচ আই ওয়ান্টেড। দিস ইজ দ্য ফোন, দিস ইজ দ্য ফোন হুইচ আই ওয়ান্টেড। তার মানে ওই ফোনটাই আমি চাচ্ছিলাম। এই নাউনটা যেই কথা, এটাও কি সেম কথা, বুঝাইতে পারছি? মিলে গেছে। তাহলে আসো, এত কিছু দরকার নাই, তোমাদেরকে এমন একটা টেকনিক শিখাবো, যে টেকনিক দেখলেই তোমরা সহজে অ্যান্সার করতে পারবা, যে কোনটা আসলে সহজে সহজে তুমি বুঝতে পারবা যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আসো, কিভাবে বুঝবে অ্যাডজেক্টিভ ক্লজ? মনে রাখবা, শুরুতে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। পূর্বপদ বলতে এখানে নাউন অথবা প্রোনাউন হতে পারে। খেয়াল করো, যখন দেখবা একটা ক্লজের আগে, ধরো একটা ক্লজ, ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব। ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব। ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব। একটু খেয়াল করে দেখো, আমি বলতেছি কোনো রুল পড়াবো না, জাস্ট তোমাদেরকে ধরায় দিচ্ছি কোশ্চেনে কিভাবে বুঝবে এটা কোনটা কি। তোমরা অনেকে বুঝতেই পারো না যে আসলে কোনটা কিভাবে আসছে, কিভাবে তুমি অ্যান্সার করবা। মনে রাখবা, যদি দেখো এই ক্লজের আগে মানে সাবজেক্ট ভার্বের আগে হু থাকে, যদি দেখো এই সাবজেক্ট ভার্বের আগে হু থাকে এবং এর আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, পূর্বপদ থাকে, পূর্বপদ মানে নাউন বা প্রোনাউন থাকে, ওই নাউন বা প্রোনাউন ব্যক্তি, ওই নাউন বা প্রোনাউনটা কি? ব্যক্তি বুঝাচ্ছে, চক্ষু বন্ধ করে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো, কোন বিষয়, বিষয় আছে, বস্তু বুঝাচ্ছে, অবশ্যই মালিকানা বুঝাচ্ছে, দ্যাট ব্যক্তি বস্তু যে কোনোটা বুঝতে পারে। যদি এর আগে ওয়ার, এই যে দেখো ওয়ার, ওয়াই, ওয়েন, হাউ, আমরা অনেকেই শর্টকাট শিখাই, অনেক টিচার, আমি অনেক অ্যানালাইসিস করেছি, কিছু কিছু টিচার পড়ায় যে এই ওয়াই কারণ মানে কেন, হাউ এগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ না।
মনে রাখতে হবে। এদের পূর্বে যদি নাউন প্রোনাউন থাকে, মানে এর আগে যদি হোয়ার মানে কি প্লেস, কোনো প্লেস থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়ার আগে এই যে নাউনটা থাকবে, ওই নাউনটা যদি কোনো রিজন বুঝায়, কোনো কারণ বুঝায়, দেখো ওই নাউনটা যদি কোনো কারণ বুঝায় সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওই ওয়েন, এই ওয়েনের আগে যদি কোনো সময় বুঝায় মানে টাইম বুঝায় তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো যদি হাউ এর দ্বারা যদি কোনো ম্যানার বুঝায় তাহলে সেটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে খেয়াল করে দেখো এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করবে। আসো তোমাদেরকে দেখাই, তোমাদের কিছু কোশ্চেন দিচ্ছি, এখানে অ্যান্সারগুলো করো। আই নো দ্য রিজন, আই নো দ্য রিজন। দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে, প্রত্যেকটায় সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে। বুঝতে পারবা? যখন দেখবা এই শূন্যস্থানের আগে নাউন আছে তখন তোমার মাথায় নিয়ে আসবে কাকে? শূন্যস্থানের আগে মাথায় যদি দেখো নাউন আছে তাহলে এর মাথায় তোমায় নিয়ে আসতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কিভাবে? আসো ভাইয়া, এই সমস্যাটা আমার প্রশ্ন দেখলে বুঝতেই পারি না কোন প্রশ্নটা কোন টপিকের। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে ধরে ধরে দেখাই দিচ্ছি তুমি কিভাবে বুঝবে এটা কোন টপিকের, কিভাবে বুঝবে এটা নাউন ক্লজ, কিভাবে বুঝবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিভাবে বুঝবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। শুরুতেই যখন দেখবা, আমি তোমাদের প্রথম 5টা কোশ্চেন করাইছি না, এই 5টা কোশ্চেনে কি দেখাইছি? সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে শূন্যস্থান, অথবা প্রথমেই সাবজেক্ট ভার্ব দিছে, পরে হচ্ছে ভার্ব মানে আগে ক্লজ পরে ভার্ব দিছে, তখন তুমি ওই দুইটাতে নিয়ে যাবা। আর এইখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, আই নো দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাংরি। এই যে রিজন, হোয়াইয়ের আগে রিজন আছে, দেখো একটু আগে দেখাইছি, হোয়াইয়ের আগে কি আছে? রিজন আছে, তাই না? আসো তো আমি এতক্ষণ যেটা দেখাইলাম সেটা যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তোমাদের বলছি এই হু, হোয়াট, হুইজ, হুজ, দ্যাট, ওয়ার, ওয়াই, ওয়েন, জোর বাড়তেছে রে, ওয়ার, ওয়াই, ওয়েন, হাউ, এইগুলার আগে যেই পূর্বপদটা থাকবে, যেগুলো পূর্বপদ অ্যান্টিসিডেন্ট, মানে এই দেখো এগুলা সব কি পূর্বপদ, এগুলা কি পূর্বপদ, এগুলা কি পূর্বপদ, এগুলা কি পূর্বপদ। তাহলে খেয়াল করে দেখো ভাই, এর আগে ওয়াই আছে, কারণ বুঝাচ্ছে, এই যে বলছিলাম ওয়াই রিজন বুঝাবে, মিলে গেছে, অ্যান্সার কি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটাইডি, দ্যাট মিনস এখানে ব্যক্তিকে বুঝাচ্ছে, তার মানে যেই যে হু এর আগে অ্যান্টিসিডেন্ট আছে, ব্যক্তি আছে। আবার দেখো ওয়ার, বলছিলাম হোয়ারের আগে অ্যান্টিসিডেন্ট থাকবে এবং সেটা কি বুঝাবে? জায়গা বুঝাচ্ছে। এই যে দেখো আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, জায়গা বুঝাচ্ছে। বুঝাইতে পারছি? আসো এরপর দেখো দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্টেড, দ্যাট মিনস এখানে দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্টেড, এটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে এক কথায় এখানে আবার দেখো দ্যাট, তোমাদের বলছিলাম দ্যাট থাকলে ব্যক্তিও থাকতে পারে, বস্তুও থাকতে পারে, কোনো সমস্যা নাই, ব্যক্তি বস্তু যে কোনোটা থাকতে পারে, ব্যক্তি বস্তু কি যে কোনোটা থাকতে পারে। ওকে, ওকে সবাই একটু ক্লিয়ার হোক। আসেন আসেন, এবার আসো তোমাদের মেইন যেই আসছে, ওকে একটু ওয়েট করো 30 সেকেন্ড। ওকে আচ্ছা, সো এখানে সবগুলাই কি ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লজ, তুমি বুঝতে পেরেছো। এখন প্রবলেম হচ্ছে ভাইয়া বিভ্রান্তি দূর করো এই প্রশ্নের, বলো এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর কি হবে? এখন বুঝে যাবে তোমাদের দৌড় কতটুকু পর্যন্ত। এই যে দুটো প্রশ্ন, ইট ইজ এ মিস্ট্রি ওয়্যার হি ওয়ার্কস, তারপরে দেখো দ্য রুল দ্যাট দ্য পিপল শ্যাল নট এন্টার দিস রুম মাস্ট বি অবেড। এই দুইটা অ্যান্সার করো।
এই দুইটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম, ইনশাল্লাহ এই প্রবলেমটা তোমাদের দূর হয়ে যাবে, কথা দিচ্ছি। সবচেয়ে কনফিউজিং এই দুইটা প্রশ্ন ক্লজের মধ্যে, এই দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি কনফিউজিং। ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। আসো তোমাদেরকে এখন বুঝাবো, আসো খেয়াল করে দেখো। অনেকেই অ্যান্সারটা মনে করবে হ্যাঁ ভাইয়া সাবজেক্ট ভার্ব আছে, আপনি বলেছেন অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যান্সার কি অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকে অ্যান্সারটা কি করে দিবে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে দিবে। আবার দেখো যেই ক্লজের আগে নাউন আছে দ্যাট মিন্স এটা কি দিবে, অ্যাডজেক্টিভ ক্লজ। বোথ আর ইনকারেক্ট। আসো বুঝিয়ে দিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাবো। এই প্রশ্নটা যারা ভালো স্টুডেন্ট, যারা চান্স পাওয়ার মতো এবং যারা প্র্যাকটিস করেছে সবারই এই জায়গাটা কনফিউশন, এবং আশা করি এই কনফিউশন আর থাকবে না, থাকবে না। আমি অভিমান করে বলছি না, রাগ করে বলছি না, আসে না, যত অভিনয় আসে না, সাংবাদিক ময়ূকের মতো আর আসে না রে। যাই হোক আসো, এই দুইটা কোশ্চেন আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিব। এই দুইটা কোশ্চেন যারা মানে পড়ছো তোমরা দেখেছো যে বিভিন্ন বইতে আনসার দেওয়া কি ভাইয়া, নাউন ক্লজ। আনসার দেওয়া কি নাউন ক্লজ। আসো তোমাদেরকে এই দুইটা আমি বুঝিয়ে দিব কেন এই দুইটা হচ্ছে নাউন ক্লজ। বুঝাতে পারছি? আসো আসো একটু ক্লিয়ার করে দে। দেখো এই দুইটা অ্যান্সার পারতে হলে তোমাদেরকে কিছু এক্সাম্পল দিব, তোমরা সবাই একটু খেয়াল করে দেখো। ইট ইজ আ মিস্ট্রি ওয়ার হি ওয়ার্কস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো মনে রাখবা, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। ইট ইজ ট্রু দ্যাট হি ইজ কারাপ্ট, it is unfortunate that I was absent, there is a rumor that he is dead, it is very obvious that is the murder weapon, it is not a rumor, it is a good news, it is funny how he talks. খেয়াল করে দেখো, মনে রাখবা এই যে এরকম যখন থাকবে, যেমন ইট দেয়ার, খেয়াল করে দেখো সবগুলোর সাথে ইট আছে, কি আছে ইট আছে। মনে রাখবা এই ইটের জায়গায় তুমি ইট বাদ দিয়ে দাও, ইটটা বাদ দিয়ে দাও। কারা কারা বাদ দিছো, দাও তো বাদ দাও, হারাম বাদ দিয়ে দিলাম। এবার বাদ দিয়ে তুমি লিখো, এই ইটের জায়গায় লিখো হোয়ার হি ওয়ার্কস ইজ আ মিস্ট্রি। এই ইট ইজ এ মিস্ট্রি ছিল, তুমি বলো where he works is a mystery, সেন্টেন্স মিলি কিনা। আবার বলতেছি, যখন এই অবস্থায় দেখবা ইট ইজ আ মিস্ট্রি, দ্যাট মিন্স এই ইটের জায়গায় তুমি এটা বসায় দাও, মানে পরের অংশটা আগে বোঝায়। এটা টেকনিক, জাস্ট হচ্ছে টেকনিক। এটা এমন না যে ভাই তুমি তোমার বইতে লিখবা, ঠিক আছে? জাস্ট তুমি এখানে ইট বসায় দাও। ইট ছিল, ইট ইজ এ মিস্ট্রি ছিল, তাহলে ইটটা বাদ দিয়ে তুমি লিখো হোয়ার হি ওয়ার্কস ইজ এ মিস্ট্রি। মিলছে কিনা? আবার দেখো এখানে ছিল কি, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, এখানে ছিল কি ইট ইজ ট্রু, তুমি ইট বাদ দিয়ে লিখে দাও যে দ্যাট হি ইজ কারাপ্ট, তাহলে দেখো দ্যাট হি ইজ কারাপ্ট ইজ ট্রু। তাহলে আমরা জানি কি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, তাহলে এটা কি নাউন ক্লজ। আরো আসো দেখাই কি ছিল এখানে, যে ইট ওয়াজ আনফরচুনেট। তাই দেখো এখানে ইট ছিল, ইট ওয়াজ আনফরচুনেট, তুমি ইটের জায়গায় লিখে দাও এই যে এই অংশ, বাকি অংশটুকু লিখে দাও দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট, দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট ওয়াজ আনফরচুনেট। আবার দেখো এখানে ইট ইজ আ রিউমার, কি ছিল ইট ইজ আ রিউমার, তাহলে ইট তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে লেখো যে রিউমারটা কি দ্যাট হি ইজ ডেড, যে সে যে মৃত এটা হচ্ছে কি গুজব। তাহলে এখানে দেখো এখানে ইটের জায়গায় দ্যাট হি ইজ ডেড বসায় দাও, হয়ে গেল। আবার দেখো এখানে ছিল ইট ইজ ভেরি অবভিয়াস, তাহলে এখানে ইটের জায়গায় দ্যাট দিস ওয়াজ দ্য মার্ডার উইপন, অথবা এই যে দ্যাট দিস ইজ ওয়াজ দ্য মার্ডার উইপন, এটা বসায় দাও। আবার দেখো এখানে ছিল ইট ইজ নট আ রিউমার,
তাহলে ইটের জায়গায় বসে দাও, দ্যাট শি হ্যাজ ফেকড হার মাদার্স ডেথ ইজ নট এ রিউমার। আবার দেখো ইট ইজ গুড নিউজ, তাহলে বসে দাও দ্যাট ইউর ফ্রেন্ড ইজ প্রেগনেন্ট, যে তোমার বন্ধু গর্ভবতী মানে তোমার বান্ধবী, ঠিক আছে, ইজ গুড নিউজ, তাহলে বসে দাও, মিলে যাচ্ছে। আবার দেখো ইট ইজ ফানি হাউ হি টক্স, তাহলে বসাও হাউ হি টক্স ইজ ফানি। তাহলে মনে রাখবা যখন দেখবা এরকম আসছে, ইট ইজ ট্রু, ইট ইজ আনফরচুনেট, ইট ওয়াজ আনফরচুনেট, ইট ইজ আ মিস্ট্রি, ইট ইজ আ গুড নিউজ, এরকম যদি থাকে তখন ইটের জায়গায় একটু বসায় দিবা, তখন এটা নাউন ক্লজ হবে। তাহলে তোমাদের বিভ্রান্তি দূর হয়েছে কিনা ভাই? বিভ্রান্তি দূর হয়েছে কিনা সবাই বলো, বিভ্রান্তি দূর হয়েছে? অর্থ বুঝার দরকার নাই ভাইয়া, এই ধরনের ক্লজ গুলোতে সমস্যা ছিল, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই টেকনিকটা আমি 100% শিওর তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের বিষয় আছে, ভাইয়া যেগুলো লিখে দিছি এগুলো হচ্ছে ভাই কোনো বইতে পাবা না। আমার গায়ে প্রচুর জ্বর, আমি জানি না আমি যেভাবে বুঝাইতে চাই সেভাবে বুঝাইতে পারছি কিনা, সবাই কি বুঝতে পেরেছো কিনা? না বুঝলে আমি আবার বুঝাবো। সবাই বুঝছো? সো এই ধরনের প্রশ্ন নিয়ে যাদের ঝামেলা ছিল, এই ধরনের প্রশ্ন নিয়ে যাদের প্রবলেম ছিল, এখন ক্লিয়ার কিনা? ওকে, তার মানে এখানে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার থাকবে। এই ধরনের প্রশ্ন ইট ইজ এ মিস্ট্রি অথবা দেয়ার ইজ আ রিউমার, ইট অথবা দেয়ার থাকবে, ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, সো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার। যারা অপটিমিস্টিক বেঁচে আছো, যারা আইসিইউ বেঁচে আছো, সবাই বুঝছো ভাই? ওকে, আসো এবার আসো পরের কোশ্চেনটা। দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, রুলটা কি ভাই? অ্যাপোজিশন পড়াইছি তোমাদেরকে, অ্যাপোজিশন তোমাদের মনে আছে? সাকিব আ গুড বয় ইজ নোন টু অল, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এই সাকিব আ গুড বয়, সাকিব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। পাম দেওয়া, তেল দেওয়া, গ্যাস দেওয়া, আমরা বলি না বন্ধু আমার আক্কাস তরে লাগতাছে ঝাক্কাস, এই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলা হয়, হ্যাঁ এটাকে বলা হয় অ্যাপোজিশন। তাই দেখো দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, নিয়মটা হচ্ছে কোনো মানুষ এই রুমে ঢুকতে পারবে না, মাস্ট বি অভয়েড। তো মনে রাখবা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, রুলটা কি? রুলটা না লিখলে তো হইতো, ওই রুল সম্পর্কে কথা বলে দিছে যে রুলটা হচ্ছে এখানে মানুষ এন্টার করবে না। এরকম অ্যাপোজিশন যদি বুঝায় সেই ক্ষেত্রে ভাইয়া এটা নাউন ক্লজ, সেক্ষেত্রে কি হবে? নাউন ক্লজ হবে। ভাইয়া আমি ভাবছিলাম এতদিন ভাবতাম অ্যান্সার ভুল দেওয়া, না না না, দেখো তোমরা যারা আমাদের অপটিমিস্টিকে আছো, আইসিইউতে আছো, রাবি জাবি যে কোনো কোর্সে থাকো না কেন ভাইয়া, যেগুলো তোমাদেরকে কনফিউশন ক্লিয়ারের জন্য ক্লাস নিচ্ছি, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের ইংরেজি নিয়ে কোনো টেনশনই লাগবে না। দেখো ইংরেজি নিয়ে শুধু মহসিন ভাইয়ের ক্লাস করো, আমি 100% গ্যারান্টি নিয়ে বলতেছি, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই অসুস্থ শরীর নিয়ে বলছি যে ইনশাল্লাহ ঠকবা না। আমি যেভাবে তোমাদের যা যা দরকার, আমি তো পারতাম এগুলো স্কিপ করতে, অনেক টিচার এগুলো পড়াই না, অনেক প্ল্যাটফর্ম এগুলো পড়াই না, কারণ আমি নিজে অনেকদিন ছিলাম তো এই লাইনে, জানি। সো এই বিষয়গুলো খুবই খুব ইম্পর্টেন্ট, যে তোমার অজানাটাকে সঠিকভাবে জানতে হবে। যেটা তুমি জানতো, অনেকে ভাবতো যে এটা মনে হয় অ্যান্সার ভুল দেওয়া, সবাই অ্যান্সার মারতো কি, ও এটার আগে নাউন আছে দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ ক্লজ, ও এটার আগে নাউন আছে অ্যান্সার অ্যাডজেক্টিভ ক্লজ। নো, তোমাদেরকে এই দুইটা জিনিস বুঝাইলাম, ইট অথবা ব্যাড থাকলে এই রুলটা অ্যাপ্লাই করবা, আর যখন দেখবা যে এরকম দা রুল, দা নিউজ, এরকম যদি বিষয়গুলো থাকে, যদি অ্যাপোজিশন অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ অ্যাপোজিশন হিসেবে। বুঝাইতে পারছি ভাই? ওকে, ডান। আশা করি তোমরা প্রত্যেকেই আমাদের T20 টপ 20
যে মোস্ট মানে কনফিউজিং প্রশ্ন, এটা নিয়ে এই দুইটা নিয়ে তোমরা পুরো ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো আরেকটা বিভ্রান্তি, এটা করো, এটা করো, সবাই 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 অ্যান্সার করো। ওকে মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো। দেখো খেয়াল করো, অনেকে ভুল করছো, মনে রাখবা ভুল করলে কোনো সমস্যা নাই, আর ভুল থেকেই শিখতে পারবা। যে ভুল না করে শিখে তার স্থায়িত্বটা কম থাকে, আর যে ভুল করে শিখে সে অনেক বেশি স্ট্রং হয়, স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়। মনে রাখবা তুমি একটা জিনিস ভুল করে শিখেছো, ওটা তোমার যতটুকু এফেক্টিভ ওয়েতে তুমি আগাইতে পারবা, ওটা দিয়ে তুমি যত ইফেক্টিভ কাজ করতে পারবা, যেটা ভুল না করে শিখছো ওটা তত ইফেক্টিভলি তুমি কাজ করতে পারবা না। সো মনে রাখবা তোমরা এখানে যারা ভুল উত্তর দিচ্ছ, ইটস ওকে, নো প্রবলেম। জাস্ট একটা কথা মনে রাখবা যে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। তুমি ভুল না করে শিখলা, এটা একটা বিষয়, আর যদি ভুল করে শিখো তাহলে এটা অবশ্যই ভালো কিছু হবে। ভুল থেকে ভালো, ভুল ভালো, ঠিক আছে, ভুল থেকে ভালো। ওকে, সো আশা করি তোমরা এরা যারা ভুল করতেছো কোনো সমস্যা নেই। আসো আমরা একটু অপশনগুলো দেখি। আচ্ছা ভাইয়া, অপটিমিস্টিক বেস মানে হচ্ছে অন্যান্য গুলা কখন শুরু হবে? দেখো আমাদের জাহাঙ্গীরনগর কোর্স, তোমরা যারা অপটিমিস্টিক বা যে বসে আছো, জাহাঙ্গীরনগর কোর্স আমরা 17 তারিখ থেকে ওরিয়েন্টেশন ক্লাস, এরপরে টানা কয়েকটা ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে হচ্ছে আমাদের এরপরে শুরু হবে সিউর ক্লাস শুরু হবে এই মাসেই, সেটা আমরা জানিয়ে দিব, সেটা হচ্ছে 20 থেকে 31 ডিসেম্বরের মধ্যে। আর যারা জিএসটি কোর্সের চিন্তায় আছো বা জিএসটি টার্গেট আছে, আমরা হচ্ছে জানুয়ারির 5 তারিখ হচ্ছে আমরা শুরু করব, 5 জানুয়ারি। সো নো টেনশন, একেবারে 100% থাকো। আচ্ছা জগন্নাথ ইউনিভার্সিটি, আমরা এখনো শিওর না যে জগন্নাথ ইউনিভার্সিটি কি আসলে পরীক্ষা নিতে পারবে কিনা আলাদা। সো এটার জন্য আমরা 2-1 দিন একটু অপেক্ষা করছি, এরপর আমরা জগন্নাথের সবগুলো কোর্সের ক্লাস আমরা একসাথে সাজাচ্ছি, আমরা সবগুলো রুটিন করতেছি, আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে, আমরা তো বলতে পারতাম হ্যাঁ এটা করলে হয়ে যাবে। দেখো তোমরা যারা আমাদের পেইড বেসে আছো প্রত্যেকে একটু মাথায় নিবা যে 100% যদি তুমি নিজেকে প্রশ্ন করো যে এডুকেশনে ভর্তি হয়ে আমরা যেগুলো পাচ্ছি সেগুলোকে আসলে অন্য জায়গায়, আমরা তো বলতে পারতাম নামকা ওয়াস্তে ঢাবি পড়লে আর 2-4টা ক্লাস নিয়ে নিব, তোমাদের জগন্নাথ প্রিপারেশন হয়ে যাবে, তোমাদের জাহাঙ্গীরনগর প্রিপারেশন হয়ে যাবে। আমরা আলাদা আলাদা প্রশ্ন প্যাটার্নের অ্যানালাইসিস করি, ওই হিসেবে তোমাদের প্র্যাকটিস করাই, ঠিক আছে? ওকে, ব্যাস শাস্ত্রের জন্য কোনো ব্যাস নাই, শাস্ত্রের জন্য এখনো আমরা সিদ্ধান্ত নেই নাই, সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখনো বলাই যায় না যে আসলে শাস্ত্র থাকবে কিনা, জগন্নাথ থাকবে কিনা, ঠিক আছে? যাই হোক, সো এই প্রশ্নটার উত্তর তোমরা দিয়েছো, মনে রাখবা এই সাপোজিং দ্যাট, এটা দেখে অনেকে বলবো হায় 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 এটা আবার কি, মনে রাখবা এই সাপোজিং দ্যাট এর অর্থ শর্ত বুঝায়, কি বুঝায়? শর্ত বুঝায়। আর শর্ত বুঝানো মানে কি ইফ, মনে রাখবা যে ক্লজ ইফ, সিন্স, বিকজ, as if, বিফোর, গতকাল আসছিল বিফোর, আফটার, আসছে কিনা বলো তো তোমাদের? বিফোর দিয়ে মনে একটা ক্লজ আসছিল, বিফোর, আফটার, সো, দ্যাট, এরকম থাকে, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। একবারে ইজি, কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো মুখস্থ করে ফেলবা, যে সিন্স, অ্যাজ, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, আফটার, বিফোর, ইফ, এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো অলওয়েজ কি বলে, এগুলো অ্যাডভার্ব ক্লজকে প্রকাশ করে। দ্যাট মিন্স এখানে সাপোজিং দ্যাট মানে হচ্ছে শর্ত বোঝায়, শর্ত বোঝায় মানে হচ্ছে ইফ,
সো ইফ অথবা আনলেস এগুলো হচ্ছে ভাইয়া অবশ্যই, হ্যাঁ এগুলো অবশ্যই আমাদের অ্যান্সারটা নিব অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে মনে রাখবা সাপোজিং দ্যাট এটা মানে হচ্ছে শর্ত বোঝায় এবং এটা কন্ডিশনাল ইফ, ইফের মানে তুমি যদি বলো ইফ হি পাসেস দ্য বি, দেখো ইফ হি পাসেস দ্য বিএ এটা যে অর্থ প্রকাশ করবে সাপোজিং দ্যাট সেম অর্থ প্রকাশ করবে। বুঝাতে পারছি ভাই? ওকে, সো তোমরা যারা হচ্ছে অপেক্ষা করছো ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স কবে থেকে শুরু হবে, গুচ্ছ কোর্স কবে থেকে শুরু হবে, আমাদের জাহাঙ্গীরনগর আগে শুরু হবে, এরপর রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি শুরু হবে, এরপরে গুচ্ছ কোর্স শুরু হবে, সেই সাথে সাথে আমাদের জগন্নাথ এবার পুরো কি বলবো আর, জগাবাবু আমাদের পুরো মাথা আউলিয়ে ফেলছে। দেখো জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কি করছে, 48 মার্ক রিটেনে, 24 মার্ক এমসিকিউতে, খাইছে রে খাইছে, অবস্থা দেখছো? 24 এবং 48, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তার মানে যাদের জগন্নাথ টার্গেট আমি বলে দিলাম আমাদের এই কয়েকটা ক্লাস করলে হয়ে যাবে, এটা খুব বলে দিতে পারি যে হ্যাঁ বোম ভাঙে দিতে পারি, কিন্তু জগন্নাথ নিয়ে আমরা পরিকল্পিত একটা তোমাদের জন্য খুবই সুন্দরভাবে আমরা একটা প্ল্যান করতেছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, ওকে তাহলে আসেন আমরা একটু খেয়াল করি। এই যে কোয়েশ্চেনগুলো দেখলে মনে হচ্ছে যে কেমন যেন, তাই না? সবাই এইটা অ্যান্সার করো। ইয়েস, খেয়াল করে দেখো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ক্লাস থেকে আসে। যে কিভাবে আসবে, এই চেহারাটা দেখো, আমি কিন্তু ভিন্ন ভিন্ন চেহারার তোমাদের প্রশ্ন করাচ্ছি। যে আমরা শুরুতে কি করাইছি তোমাদেরকে, চেহারা 1 নাম্বার দেখাইছি যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে ক্লজ মানে শূন্যস্থান আছে। আবার এরকম দেখাইছি শূন্যস্থান আছে, এরপরে ভার্ব আছে, এরকম চেহারা দেখাইছি। আবার আরেকটা চেহারা দেখাইছি, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং নাউন বা প্রোনাউন আছে, এরকম চেহারা দেখাইছি না? আর এইখানে আসো, চেহারাটা একটু ভিন্ন, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপরে শূন্যস্থান আছে। খেয়াল করে দেখো, এই যে অবজেক্টিভ প্রোনাউন আছে, কি আছে? অবজেক্টিভ প্রোনাউন আছে। আবার দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ প্রোনাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ প্রোনাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ প্রোনাউন আছে। দেখছো ভাই, চেহারাটা মনে রাখবা। সাবজেক্ট দেখো 1 নাম্বার চেহারা দেখাইলাম, 2 নাম্বার চেহারা দেখাইলাম, 3 নাম্বার চেহারা দেখাইলাম। আমি যদি বলি ভাই ধরো তুমি মেয়ে দেখতে গেছো, বিয়ে করবা, এখন বিয়ে করতে গেছো যে গ্রামে, ওই গ্রামের ভদ্রলোক, যে ভদ্রলোক তোমার শ্বশুর হবে, হবু শ্বশুর, ওই ভদ্রলোকের 4টা মেয়ে, একটা জরিনা, একটা মর্জিনা, একটা কি বলবো সুবর্ণা, একটা হচ্ছে ধর রোজিনা। সো এখানে গেলা, সো যাওয়ার পরে তোমাকে ক্লু দিয়ে দিলাম, দেখ একজনের চেহারা হবে এরকম, তাহলে এভাবে বলবি, আরেকজনের চেহারা হচ্ছে এরকম, আবার বলে দিলাম আরেকজনের চেহারা এরকম। যখন আমি তোমাকে হিন্টস গুলো দিয়ে দিব তখন তুমি কিন্তু কি বুঝতে পারবা কে মর্জিনা, কে রোজিনা, কে ইয়ে, তাই না? ঠিক তেমনি তোমাদেরকে এই জায়গাগুলো দেখাইলাম, এখন আরেকটা নতুন চেহারা দেখাইলাম যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, মানে অবজেক্টিভ প্রোনাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এন্ড দেন অবজেক্টিভ প্রোনাউন আছে। এই চেহারা আসলে যদি দেখো এরপর একটা ক্লজ আসে, সেই ক্ষেত্রে অবশ্যই কি নাউন ক্লজ হবে, কারণ ওই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কি ভাইয়া আমাদের এই আনসারটা নাউন ক্লজ হয়। তাহলে খুব সহজভাবে মনে রাখবা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টিভ প্রোনাউন, মি, হিম, এই জিনিসগুলো যদি থাকে, কমপ্লিমেন্ট বলো আর যাই বলো, আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। ডান ডান। তাহলে এরকম চেহারা দেখো, দেখো দেখো কিভাবে আছে, অ্যান্সার কি হবে? নাউন ক্লজ। এখানে অবশ্যই কি হবে? নাউন ক্লজ, কারণ একই চেহারা। দেখো কি ক্লজ ভাইয়া? নাউন ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি একই চেহারা, নাউন ক্লজ। বুঝাইতে পারছি ভাই? তাহলে চেহারাগুলো তোমাদেরকে আজকে শিখাইলাম, তোমরা মনে রাখবা, অপটিমিস্টিকের হও, আইসিইউ হও, যেখানে স্টুডেন্ট হও, তোমরা এটা মাথায় রাখবা ইনশাআল্লাহ। ভাইয়া তোমাদের কোনো খুঁত রাখবো না, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে কোনো খুঁত রাখবো না।
এখানে তোমাদের যত কনফিউশন হবে এই ক্লাসগুলোতে T20 ক্লাসে তোমাদের কনফার্ম মানে সবকিছু কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, তো এবার অ্যান্সার করো। এতক্ষণ তো করাইলাম, তোমরা এবার হচ্ছে তোমাদের কাজ, এই চারটা হচ্ছে তোমরা করবা, লাস্ট 4। দ্রুত অ্যান্সার করো। ইয়েস, ইনশাআল্লাহ খেয়াল করছি আমরা। দেখো এটা আই, দুইটা আই হয়ে গেছে, সরি। এখানে কি হবে, আই নো, তার মানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে। এইবার দেখো ওয়াই থাকুক আর যাই হোক, ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এখন যদি এখানে ওয়াই না থেকে হোয়াইয়ের আগে দ্য রিজন থাকতো, দ্য রিজন, আই নো দ্য রিজন, তখন অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু দ্য রিজন নাই, তার মানে এটা কি নাউন ক্লজ হবে। আবার দেখো হোয়ার, অনেকে বলবে হোয়ার দ্বারা তো জায়গা বুঝায়, তার মানে জায়গা বুঝাইলে তো অ্যাডভার্ব ক্লজও হইতে পারে, এটা কি অ্যাডভার্ব ক্লজও হইতে পারে। কিন্তু ভাইয়া এখানে খেয়াল করে দেখো, হি ক্যান গো ইট, ইট দ্বারা রিপ্লেস করা গেলে আমাদের নাউন ক্লজ, আর না গেলে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো দেখো হি ক্যান গো ইট, এটা কি গেল, গেল না, দ্যাট মিনস জায়গা বুঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি এখানে কি বুঝাইতো, যদি এটাতে ইট দ্বারা রিপ্লেস করা যাইতো তাহলে নাউন ক্লজ। আবার খেয়াল করো, ইউ মে গো ইট, ইউ মে গো ইট রিপ্লেস করা গেছে, ইউ মে গো ইট রিপ্লেস করা যাচ্ছে না, দ্যাট মিনস এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে এটা কি, অ্যাডভার্বিয়াল, এখানে যেহেতু হোয়ার এভার আছে দ্যাট মিনস প্লেস। এইবার আসে খুব মজার ব্যাপার, তোমাদেরকে শিখাইছি, শুরুতেই কি ক্লজ, পরে ভার্ব, নাউন ক্লজ। তাই না ভাই? এখন তোমরাই বলো, এখন তোমরাই বলো আর কোনো কনফিউশন থাকার কথা? এই ক্লজ আইডেন্টিফিকেশনে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা? এই অপটিমিস্টিক, এই আইসিইউ বল, কোনো প্রবলেম থাকার কথা? আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকালও আরেকটা T20 হবে। সো T20 ম্যাচটা কেমন লাগলো জানাও। যদি জ্বর না বাড়ে আমি কালকে দিনের বেলায় ক্লাস বা সন্ধ্যার দিকে ক্লাস নিব, নো টেনশন, আমি জানিয়ে দিব। জ্বর যদি না থাকে, যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু সাবধানে থাকবে, যেহেতু প্রচণ্ড শীত পড়তেছে। যারা উত্তরবঙ্গে আছো অনেক বেশি শীত পড়ে। আর দেখো তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো করবা, তোমাদের যত কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা কি ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন দেখো ক্লজ আইডেন্টিফিকেশনে আমি 4টা প্যাটার্ন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং এছাড়া সিন্স, অ্যাজ, বিকজ, আফটার, বিফোর এগুলো থাকলে কি হবে, এগুলো তো সহজ, এগুলো আমি এই জন্য তোমাদেরকে অত ইয়ে করে বললাম না। বাট আমার বিশ্বাস যারা আমার রেগুলার ক্লাস করছো, যারা রেগুলার ক্লাসের পাশাপাশি এই ক্লজ আইডেন্টিফিকেশন ক্লাস করছো, ইনশাল্লাহ শুধু এটা না, আমরা নেক্সট টপিক আগামীকাল আরেকটা T20 ম্যাচ হবে। তো আশা করি তোমরা যারা ভালো করে মনোযোগ দিয়েছো তোমরা অনেক বেশি ভালো করতে পারবা, নো টেনশন। ইংরেজি নিয়ে ভয় নাই, সাথে আছে মহসিন ভাই। সবাই বলো ইংরেজিতে ভয় নাই, সাথে আছে মহসিন ভাই। বাচ্চারা বুঝতে পেরেছো? এই ভন্ডরা, হ্যালো ভন্ডরা, বুঝতে পেরেছো? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকবা, ঠিক আছে? সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ভাইয়া এখন কি করছে? এখন আমাদের অন্য কোনো করছে না, আমাদের জাহাঙ্গীরনগর কোর্সে হচ্ছে JU। যারা কোর্সে অ্যাডমিট হতে চাও, আমাদের জাহাঙ্গীরনগর কোর্সের ক্লাস 17 ডিসেম্বর ওরিয়েন্টেশন ক্লাস, এরপরে আমাদের কিছু ইনস্ট্রাকটিভ ক্লাস থাকবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের মেইন ডেজ চ্যালেঞ্জ, আমরা 40 ডেজ চ্যালেঞ্জ নিব, সেভাবেই ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।